আচ্ছা, সো চ্যাপ্টারের নাম কি এখানে? জেনারেল প্রিন্সিপালস and processes of isolation of elements. তো এখানে আমরা বেসিক্যালি যেগুলো নিয়ে ডিল করব দোজ আর মোস্টলি মেটালস, ঠিক আছে? মেটালার্জিতে আমি যে নোটস প্রোভাইড করব ওই নোটসের বাইরে যেই নিট এবং বোর্ডস কোথাও একটা কোশ্চেনও আসবে না, ঠিক আছে? ওটা পড়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, এবার এর মধ্যে মেনলি উইল বি ডিলিং উইথ মেটালস, নট নন মেটালস, কিন্তু তবু আমাদের প্রিভিয়াস 9-10th লেভেলের মেটালস আর নন মেটালসের কনসেপ্টটা জেনে রাখতে হবে। এরকম না যে না জানলে আমার হয়ে যাবে, হবে না, পাতি কথা হবে না, ঠিক আছে? তো সো থিংস লাইক কী কী জিনিস আমাকে জেনে রাখতে হবে, এগুলো নোটসে কাভার্ড আছে, আমি এগুলো এখানে কভার করবো না। মেটালস অ্যান্ড মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, সো দিস ইজ নোন টু এভরিবডি, মেটালস অ্যান্ড মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, তো এটা আমাকে জানতে হবে। মেটালের কিছু স্পেসিফিক প্রপার্টি লাইক লাস্চার, ম্যালিয়েবিলিটি, ডাকটিলিটি, এটসেট্রা এটসেট্রা, কন্ডাক্টিভিটি, এবং এগুলোর কি এক্সেপশান আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাকে জানতে হবে। তো আমি করে দিয়েছি সব, আমার ওইটাই এখানে আছে, আলাদা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমাকে কনভার্সন অফ অক্সাইডসের জন্য, কনভার্সন টু অক্সাইডস, বিভিন্ন ওর কিসে হয়, কার্বোনেটসে হয়, নাইট্রেটসে হয়, এটসেট্রা এটসেট্রা, এগুলোতে হয়। এগুলো অক্সাইডে যখন কনভার্ট করবে তখন রিয়াকশানগুলো কী হবে, লাইক কার্বোনেটদের যদি অক্সাইডে কনভার্ট করো কী করতে হবে, জাস্ট হিট করে দিলে হয়ে যাবে, ক্যালসিনেশন, জাস্ট হিট করে দিলে হয়ে যাবে। আর যদি ধরো সালফাইড ওরদের করো তাহলে অক্সিজেন দিয়ে হিট করতে হবে, রোস্টিং বলে ওটাকে। ওগুলো এমনিও পড়াবো, ওগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। নাও এবার আমরা চলে আসছি মেটালার্জির বেসিক ইন্ট্রোডাকশন। সো বেসিক ইন্ট্রোডাকশন বলতে কিছু ইম্পর্ট্যান্ট টার্মস আমাকে জানতে হবে, লাইক হোয়াট আর মিনারেলস। মিনারেলস কী জিনিস? হোয়াট আর মিনারেলস? Naturally occurring compounds of metals naturally occurring compounds of metals associated with earthly impurities, এটাকে আমরা কি বলবো? মিনারেল। নাও নেক্সট ইজ ওর। হোয়াট ইজ ওর? ওর আর মিনারেলের মধ্যে কি ডিফারেন্স আছে? কমার্শিয়ালি আর ইকোনমিক্যালি একই জিনিস, তাই না? সো দেখো, মিনারেলস ফ্রম হুইচ metals can be extracted conveniently and economically. বুঝতে পেরেছো? একটা ইজিলি করা যাবে, কনভিনিয়েন্ট হতে হবে, আর পয়সাও কম লাগবে, সোজা কথা, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট। নেক্সট, এখানে একটা আর্থলি ইম্পিউরিটি আছে, গ্যাং অথবা এটাকে বলে ম্যাট্রিক্স। এটা কি? আর্থলি ইম্পিউরিটি
অ্যাসোসিয়েটেড উইথ ওরস। আর্থলি ইম্পিউরিটি অ্যাসোসিয়েটেড উইথ ওরস হচ্ছে হলো গ্যাং অর ম্যাট্রিক্স। ঠিক আছে, substance added to remove gang is called flux. Fusible product formed when flux combines with gang. বেসিক্যালি কি হচ্ছে তাহলে, ফ্লাক্স প্লাস ম্যাট্রিক্স অথবা গ্যাং কি দেয়, স্ল্যাগ। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে হলো আমার ক্যালসিয়াম অক্সাইড কুইকলাইম অ্যাড করা হয় কোথায়, আয়রনের এক্সট্রাকশানে, যেখানে স্ল্যাগ ম্যাট্রিক্স থাকে SiO2 অ্যান্ড হোয়াট উই গেট ইজ ক্যালসিয়াম সিলিকেট, এটা হলো স্ল্যাগ। ঠিক আছে, দিস ইজ দ্য প্রোডাক্ট যেটা থেকে আল্ট্রাটেক সিমেন্ট দুর্গাপুরে তোমার তৈরি করে সিমেন্ট। এটা একটা বাই প্রোডাক্ট, ভেরি ইম্পর্ট্যান্ট বাই প্রোডাক্ট। স্ল্যাগটা থেকে সিমেন্ট তৈরি করে আল্ট্রাটেক। হয়ে গেলে বলবে। occurrence of metals next. স্পেলিংটা ভুল হচ্ছে না তো? আমার তো এখানেও ভুল থাকতে পারে। অকারেন্স স্পেলিংটা কি আছে? RAN না REN? একটা আর হবে তো? শিওর? আচ্ছা, ঠিক লিখলাম তো? পছন্দ হচ্ছে না কিন্তু দেখে, তাহলে RRE হবে। আরে হ্যাঁ, এটা দেখে ভাল লাগছে। ঠিক আছে, এটার জন্য কেউ নাম্বার কাটবে না। অকারেন্স অফ মেটালস। এবার দেখো মেটালস কি কি স্টেটে থাকে। একটা থাকে ফ্রি স্টেটে, ফ্রি স্টেটে আর একটা নাম আছে নেটিভ, আর একটা থাকে কম্বাইন্ড স্টেটে। ফ্রি স্টেটে থাকবে, কম্বাইন্ড স্টেটে থাকবে। আর ফ্রি স্টেট নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। ফ্রি স্টেট মানে কি? ফ্রি স্টেট মানে হলো এমনি আছে, গোল্ড, রিয়াকশন ফিয়াকশন করে না তো, এমনি তুই তুলে নিবি, তাহলে এটা ফ্রি স্টেট। বুঝতে পেরেছিস? উই আর নট ইন্টারেস্টেড। কেন? কারণ ওটার জন্য কষ্ট করতে হয় না, তো আমি সেটা নিয়ে সায়েন্স পড়ে কী লাভ আছে, দরকার নেই। এবার কম্বাইন্ড স্টেট ইজ ইম্পর্টেন্ট। কম্বাইন্ড স্টেটে কোথায় কোথায় থাকে? একটা থাকে আর্থ ক্রাস্টে, আর একটা থাকে সি ওয়াটারে। একটা থাকে আর্থ ক্রাস্টে, আর একটা থাকে সি ওয়াটারে। এবার সি ওয়াটারে যেগুলো থাকে সেগুলো বেসিক্যালি সলিউবেল সল্টস, মানে NaCl অ্যান্ড স্টাফ। ঠিক আছে, আর্থ ক্রাস্টে কারা থাকে বলো? স্টেবল ইনসলিউবল কম্পাউন্ডস। ফ্রি স্টেটে কারা থাকে?
এজি, এইউ, পিটি এরা, ঠিক আছে, এরাই। সব থেকে অ্যাবান্ডেন্ট মেটালকে, মানে আর্থে সব থেকে বেশি পাওয়া যায়, কারেক্ট, অ্যালুমিনিয়াম মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল। কতটা পাওয়া যায়? কি হলো? 8.3% বাই ওয়েট। আরে 70% তো নাইট্রোজেন পাওয়া যায় 78%, ঠিক আছে না? 8.3% বাই ওয়েট, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ অলসো দ্য থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। এলিমেন্ট, আরে নাইট্রোজেন অক্সিজেনের থেকেও বেশি থাকে না তো, এই জন্য থার্ড হয়ে গেল। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ইমপিওর Al2O3। ইমপিওর Al2O3 ইজ ফাউন্ড ইন, আর ইমপিওর Al2O3 ইজ বেসিক্যালি নাথিং, অনেক জায়গাতে যেগুলো আমরা দেখি, যেগুলোকে আমরা বলি জেম স্টোনস, ঠিক আছে। এবং এই ইমপ্রুভড Al2O3-তে, ইমপিওর Al2O3-তে বেসিক্যালি ইমপিউরিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন জেমস্টোন পাওয়া যায়। যদি কোবাল্ট থাকে তাহলে সেটা হচ্ছে হলো স্যাফায়ার, যদি ক্রোমিয়াম থাকে দ্যাট ইজ রুবি, ঠিক আছে। হুইচ ইজ সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল? হ্যাঁ, আয়রন। সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল আয়রন, ঠিক আছে। হয়ে গেল। এবার আমাদের কিছু ওরস এবং সেগুলো কিসের ওর এবং তার ফর্মুলা আমাদের পড়তে হবে এবং মুখস্থ করতে হবে, সোজা কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের ওগুলো মনে রাখতে হবে, তাছাড়া হবে না। এবার আমার নোটসে দুটো টাইপের সোর্স আছে, একটা হচ্ছে হলো এনসিআরটিতে যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে, আর হল তার পরের পাতায় একটা লিস্ট দেওয়া আছে। বাই চান্স এনসিআরটির বাইরে এলো, আমার এক্সপেকটেশন ওর বাইরে আসবে না, ঠিক আছে, একটা লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা যাব অ্যালুমিনিয়ামের ওরস, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ওরস, ফার্স্ট যে অ্যালুমিনিয়ামের ওরস আছে উই নো বক্সাইট। বক্সাইটের ফর্মুলা কি বলো? কি হলো? হ্যাঁ, Al2O3.2H2 আগে ছিল, এখন আর নেই, ঠিক আছে। তো এখন যে ফর্মুলাটা তোমরা মুখস্থ করবে, অ্যালুমিনিয়াম OX, ঠিক আছে, OH 3 - 2X, এই এক্সটাই, হ্যাঁ, এখানে এক্সটার ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করবে, এটা হলো বক্সাইটের ফর্মুলা। নেক্সট হচ্ছে কাওলাইনাইট, ইটস এ ফর্ম অফ ক্লে, একটা টাইপ অফ ক্লে, ঠিক আছে। ক্লে মানে মাটি। Al2OH4 Si2O5, অ্যালুমিনিয়াম ওরস হয়ে গেল, আর পড়তে হবে না। এনসিআরটিটা ভালো করে পড়ো, ঠিক আছে, কারণ ওই লিস্টটাতে অনেক আছে যে এনসিআরটি মুখস্থ করতে পারছো না, ডেফিনেটলি ওটাও পারবে না। আগে এটুকু তো করে নাও।
ভুল কিছু হয়নি, ওই যে ফর্মুলাটা তোমরা পড়েছিলে টেনে, ওটা এখান দিয়ে মেরে দাও, এটা চলে আসবে। আচ্ছা চলো, L2O3.2H2O, তো ফাইন্ড আউট এক্স, এই ফর্মুলা দিয়ে ফাইন্ড আউট এক্স বার করো, এক্স বার করো, হাই তুলো না, এক্স বার করো। হ্যাঁ বলছি এক্স এর কম। এর মতো করে তোকে সাজিয়ে নিতে হবে জিনিসটাকে। ওখানে আছে L2, এখানে আছে L, তাহলে সব কটাকে আগে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? তোমাকে কি দিয়েছে? এটা তো দেখো, প্রথমে এল করে নাও। কটা অক্সিজেন আছে টোটাল? 4টে আছে না? 5টা। দেখো 5টা অক্সিজেন আছে, তাই তো? তাহলে O5 করে দাও বাই 2, আর এইচ কত হচ্ছে? 2। ঠিক বললাম তো? দেখো সমস্যা নেই তো কোনো? হ্যাঁ, এবার একটু গুছিয়ে নিই এটাকে। এল 5/2 মানে কি? 2 + ½ তো, তাহলে OH হোল টুয়াইস লিখতে পারি। আর এখানে ও কত, তাহলে এখানটা কত বসাবো? হাফ। এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে হাফ। এটা একটা কোশ্চেন হতে পারে, কিন্তু খুব সুন্দর কোশ্চেন হতে পারে, এরকমই কোশ্চেন হওয়া উচিত। তাহলে তো স্কিলটা দেখতে পারবে, কঠিন পরিস্থিতিতে কি করে মানুষ ইয়ে করতে হয়, নাহলে কি দরকার আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা করব আয়রনের ওর্স। ফার্স্ট আয়রনের ওর্স, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ হ্যামাটাইট। হ্যামাটাইটের ফর্মুলা মনে আছে? Fe2O3। তারপর হলো ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট এনিবডি? হ্যাঁ, Fe3O4। সিডারাইট? হ্যাঁ, Fe2 পাইরাইট আসবে, ওটাও আসবে। তো এটা কি হবে? সিডারাইট হলো FeCO3 ফেরাস কার্বনেট। পাইরাইটসটাকে অনেক সময় আয়রন পাইরাইটস বলা হয়, কারণ কি কপার সালফাইড হয়, ওটাকে আবার কপার পাইরাইট বলা হয়। তো আয়রন পাইরাইট FeS2 হয়ে গেল। নেক্সট হচ্ছে কপার, CuOs। ফার্স্টেরটা হলো কপার পাইরাইটস। চলো, ফর্মুলা কি কপার পাইরাইটসের? CuFeS2। ঠিক আছে, তারপর হলো ম্যালাচাইট। কি হবে ম্যালাচাইটের ফর্মুলা? মনে আছে কারো? CuCO3 CuOH হোল টুয়াইস, ম্যালাচাইট। ঠিক আছে, তারপরে কি আছে? কিউপ্রাইট, Cu2O। কোনগুলো ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট, পাইরাইটস ইম্পর্টেন্ট, কপার পাইরাইটস ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কপার গ্ল্যান্স, কপার গ্ল্যান্স Cu2S। এখনই লিখতে লিখতে মুখস্থ করে ভালো, লিখতে লিখতে এখনই মুখস্থ করে ভালো, যাতে বাড়ির জন্য কিছু রেখে দেবে না। নেক্সট হলো জিঙ্ক কোর্স।
জিঙ্ক কোর্স ফার্স্ট হলো জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের আর একটা নাম আছে ফ্যালেরাইট, তাই তো? হ্যাঁ। তো জিঙ্ক ব্লেন্ডের ফর্মুলা কি এটা তো জানো? ZnS। ঠিক আছে। ক্যালামাইন ফর্মুলা জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ইউজ করে? মেয়েদের ক্রিমে ক্যালামাইন লোশান, স্কিন নাকি সফট হয়ে যায়, কি হয়ে যায় আর বাকিটা জানি না আমি। ক্যালামাইন ZnCO3। ঠিক আছে। জিঙ্কাইট এটাও জানো। জিঙ্কাইট কী হবে? জিঙ্ক অক্সাইড কোথায় ইউজ করে? হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছে। জিঙ্কাইট ইউজ হয় অ্যালান ডোনাল্ডকে শুনেছো? নাম শুনেছো? অ্যালান ডোনাল্ড, শন পোলক, সাউথ আফ্রিকার বোলার ছিল। হ্যাঁ, খুব নাম করা বোলার ছিল। হ্যাঁ, তারপরে ওই কাটলি অ্যাম্ব্রোস এরা সাদা সাদা লাগাতো না, ওগুলো হলো জিঙ্কাইট, জিঙ্ক অক্সাইড। হ্যাঁ। সিলেকশন ক্রাইটেরিয়া অফ ওটস। সো দেখো, যখন তুমি সিলেকশন করবে কোনো একটা, ওর ও যেমনি একটা বললো অনেক বেশি থাকবে, এটা একটা বড় একটা ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। প্রথম হলো পার্সেন্টেজ অফ মেটাল ইন ওর। এটা খুব একটা বড় ক্রাইটেরিয়া কিন্তু, পার্সেন্টেজ অফ মেটাল ইন ওর। নেক্সট হচ্ছে হলো কেমিক্যাল নেচার অফ ওর। ইফ দ্য ওর ইজ ভেরি স্টেবল দেন আই উড নট টেক দ্যাট ওর। কেন কি? ও রিয়াকশান করবে না। আমাকে তো কিছু কেমিক্যাল রিয়াকশান করতে হবে, ও যদি রিয়াকশানই না করে আমি ওর থেকে বার করবো কী করে? এটা একটা প্রবলেম। সো কেমিক্যাল নেচার অফ ওর ইজ ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, এক্সপেন্স ইন এক্সট্রাকশন। ওর থেকে মেটাল বার করতে আমার কত পয়সা লাগবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু শুধু এটা হলে হবে না, তার সাথে আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট। এত কিছু করার পরে বাজার দর মেটালের কত, মার্কেটে কত টাকায় বিক্রি হবে। এত কিছু কম পয়সায় বেরোলো, বিক্রির দাম আরও কম, তাহলে আর কী করে কী করবো? লাভ নেই, করবো না। তখন সেই মেটালটার আমরা এক্সট্রাকশন পড়বও না, শিখবও না, ইম্পর্ট্যান্ট নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিছুক্ষণ আগেই দেখালাম। বাই প্রোডাক্ট বেরোয়, যে কোনো একটা টোটাল প্রসেসে বেশ কিছু বাই প্রোডাক্ট বেরোয়। কস্ট অফ বাই প্রোডাক্টস অথবা ভ্যালু। একটা হতে পারে, একটা তোমার ইয়েতে একটা ওর আছে যেটা পার্সেন্টেজ কম আছে মেটালে, কিন্তু ওর থেকে আমি যে বাই প্রোডাক্টটা পাবো ওটার হেভি ভ্যালু, তখন আমি ওটা থেকে এক্সট্রাক্ট করবো। বুঝতে পারছো? টোটাল আমি কস্টিং করবো, কস্টিং করে দেখবো আমার কোনটাতে বেশি প্রফিট, যেটাতে বেশি প্রফিট সেটাই আমি এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এরকম নয় যে আমার ইচ্ছে হলো, ওরকম করা যায় না। পুরো তোমাকে একটা কস্টিং বানাতে হয়, কস্টিং শিট হয়। সেই কস্টিং শিটে ফাইনালি কোনটাতে বেশি প্রফিট দেবে অথবা কোনটাতে তোমার টার্ন অ্যারাউন্ড বিজনেসে তাড়াতাড়ি আসবে, এইগুলো দেখার পরে ডিসাইড হয় যে আমি কোন ওরটাতে যাবো। ইটস নট অ্যান ইজি টাস্ক। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট নাম্বার 6, আজকের দিনে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আমি যেই এক্সট্রাকশনটা করব এতে কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকবে। আমাদের কান্ট্রিতে এখনও অতটা ইম্পর্ট্যান্ট নয় হয়তো, বাট বিভিন্ন কান্ট্রিতে এটার ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়ছে এবং আমাদের কান্ট্রিতেও বাড়ছে না তা না। সো এনভায়রনমেন্টে কী ইম্প্যাক্ট করছে, যদি প্রচণ্ড পলিউটিং কোনো কিছু বেরোয়, এমন একটা ওর তুমি বার করলে কিন্তু প্রচণ্ড পলিউটিং কিছু বেরোচ্ছে, ওই ওরটা আমি নেব না, আমাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, তো এনজিটি ফিজি আছে না, ন্যাশনাল কী যেন, গ্রিন ট্রাইব্যুনাল, ঠিক আছে, তো এরা অ্যালাউ করবে না আমাকে। ঠিক আছে, বাইরের দেশে তো এগুলোর পুরো একদম স্ট্রিক্ট গাইডলাইন্স রয়েছে, ওগুলো তোমাকে ফলো করতে হবে। আর যদি বা তোমার কোনো এমন বাই প্রোডাক্ট বেরোয় যেটা পলিউটিং, তাহলে তার প্রপার ডিসপোজাল কী করে হবে, তার গাইডলাইন থাকে। ঠিক আছে, তো সো ওইগুলো আমাদের ফলো করতে হয়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমি করেছিলাম সেটা হলো
হেমাটাইট অর পাইরাইট, তোমাকে যদি বলি কোনটা তুমি নেবে, আয়রনের কস্ট সেম, এক্সট্রাকশনের কস্ট মোরলেস খুব একটা ডিফারেন্স কিছু নেই। সো হোয়াট উইল বি ইয়োর চয়েস? পার্সেন্টেজ অফ মেটাল ধরে নাও সেম। কেন? হ্যাঁ, তুই পড়েছিস না একটু? হ্যাঁ, তাহলে ভালো বলেছি। আচ্ছা, হেমাটাইট আর পাইরাইটের মধ্যে এখানে দেখো পাইরাইটে কি হয়, পাইরাইট আন্ডারগোস তোমার এখানে কনভার্সন অফ অক্সাইড যখন করবে, কনভার্সন টু অক্সাইড, আচ্ছা হ্যাঁ, কনভার্সন টু অক্সাইড করতে হবে তো এটাকে। যখন কনভার্সন টু অক্সাইড করবে তখন দ্য প্রসেস কভার্ড ইন কেস অফ পাইরাইটস ইজ রোস্টিং। তো এখানে যে SO2টা বেরোয়, দিস ইজ পলিউটিং। তো SO2 ইজ এ অ্যাটমসফিয়ারিক পলিউটেন্ট। সেই জন্য কি হচ্ছে, আমি SO2 ইউজ করছি, সেই জন্য আমি কি করছি, পাইরাইট ইজ নট ইউজড। সো হেমাটাইট ইজ প্রেফার্ড। একান্ত যদি হেমাটাইট ওর তোমার কাছে অ্যাভেলেবেল নেই কান্ট্রিতে, তখন তুই উইল গো ফর পাইরাইট ওর। আচ্ছা, এইসব তো হলো ওর ফোর চয়েস করলে, তারপরে নেক্সট স্টেপ কি হয়, ওরকে কি করা হয়? না, তার আগে আর একটা কিছু করা হয়। এরপরে হচ্ছে হলো এই চয়েস হয়ে যাওয়ার পরে, আফটার চয়েস ওরকে ফার্স্টে গ্রেড করা হবে। গ্রেড মানে ওরকে প্রথমে তুমি ধরো কিছু জায়গায় তুমি তো লাম্প বাই লাম্প তুলবে, তো কিছু লাম্পে দেখবে ওর একদম নেই, পুরোটাই মাটি উঠে এসছে, হতে পারে না, বুঝতে পারছো কি বলছি? তো সেখানে কি করবো, ওটাকে বেসিক্যালি ফেলে দেওয়া হবে। কোনোটাতে কম মাটি আছে, কোনোটাতে বেশি মাটি আছে। এবার যেটাতে ধরো কম মাটি আছে, ওরের পার্ট বেশি আছে, সেটাকে আমি আলাদা করলাম, ঠিক আছে? যেটাতে তোমার মিডিয়াম পোর্শন, সেটাকে আলাদা করলাম, ঠিক আছে? তো এরকমভাবে গ্রেডিং করতে হয় ওর্সগুলোকে, ঠিক আছে? যে এটা এই মোটামুটি মোরলেস একটা অ্যাভারেজ গ্রেডিং বলে, ঠিক আছে? এই গ্রেডিং করলে নাম্বার 2, ইউ উইল গো ফর ক্রাশিং অর গ্রাইন্ডিং। এটা কেন দরকার দেখো, ওরকে তুমি গ্রেড করে দিয়েছো, সব হয়ে গেছে। এবার তুমি ওরের যখন ডাউনস্ট্রিম প্রসেসিং করবে, তখন সারফেস এরিয়া বাড়াতে হবে। কেন? সারফেস এরিয়া বাড়ালে রিয়াকশান বেটার হয়। তো সারফেস এরিয়া যদি বাড়াতে হয়, তাহলে তো তোমাকে ওই ভাঙতে হবে মালটাকে, নাহলে তো সারফেস এরিয়া বাড়বে না। একটাই উপায়। তো এটা কেন করা হয়? টু ইনক্রিজ সারফেস এরিয়া। এরিয়া ফর বেটার ডাউনস্ট্রিম প্রসেসিং। তো এই ক্রাশিং আর গ্রাইন্ডিংয়ের পরে বেসিক্যালি যেটা হয় সেটা হলো স্মল পিসেস তুমি পাও। তারপরে আসে 3 নম্বর প্রসেস, যেটাও বললো পালভারাইজেশন। সো পালভারাইজেশনে কী করা হয়? বেসিক্যালি দুটো টাইপের মিল হয়, একটা হলো স্ট্যাম্প মিল আর একটা হলো বল মিল। বল মিল কথাটা হয়তো তোমরা শুনে থেকেছো। সো পালভারাইজেশন কোথায় হয়? একটা হলো স্ট্যাম্প মিল আর একটা হলো বল মিল, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বল মিলে কী হয় আমি বলে দিচ্ছি তোমাকে। অনেক স্টিল বল থাকে, তার মধ্যে ওরকে ঢুকিয়ে দিচ্ছ, তারপর ওটা ঘুরিয়ে দিচ্ছ, তারপর কন্টিনিউয়াস ঘুরলে বলগুলোর সঙ্গে ধাক্কা লাগছে ওরের, ও গুঁড়ো 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 হয়ে যাচ্ছে,
আগে কি ছিল ছোট পিস, এবার কি করব ফাইন পাউডার। এটার পরে ফাইনালি কি এলো ফাইন পাউডার। ঠিক আছে, এই গেল আমার কনসেন্ট্রেশনের আগে অবধি। এরপরে আমরা কনসেন্ট্রেশন করবো ওর। দেখো এই যে ওরগুলো থাকে, ওরের মধ্যে কি থাকে, এই অনামনীল চুপ, আচ্ছা ওরের মধ্যে কি থাকে, আর্থলি ইম্পিউরিটিস থাকে, তাই তো? তো এই আর্থলি ইম্পিউরিটিসগুলো বেসিক্যালি কি? হ্যাঁ বলো। ক্লে হবে, মাটি, স্যান্ড হতে পারে, তাই তো? এগুলো আর্থলি ইম্পিউরিটিস। স্টোনস, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো থাকে বেসিক্যালি এগুলো যেগুলো হয়, এগুলো হয় সিলিকেটস, এগুলো হয় সিলিকেটস, ঠিক আছে। সিলিকেটস মানে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে। আর এগুলোকে আমরা গ্যাং অথবা ম্যাট্রিক্স বলি। এই ইম্পিউরিটিগুলোকে আমাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। সো রিমুভাল অফ দিস ইম্পিউরিটিস ফ্রম ওর কি বলা হয়? এক তো কনসেন্ট্রেশন বলাই হয়, এর অনেকগুলো নাম আছে, আমি সবকটাই বলে দিচ্ছি। কনসেন্ট্রেশন, আরটা হলো তোমার ওর ড্রেসিং, অথবা আরেকটা নাম আছে কনসেন্ট্রেশন, ওর ড্রেসিং আর বেনিফ্যাকশন। ঠিক আছে। আচ্ছা, এবার এই কনসেন্ট্রেশনটা যখন আমরা করব তখন উই ক্যান গো ফর আইদার ফিজিক্যাল মেথড, উই ক্যান অলসো গো ফর কেমিক্যাল মেথডস, বোথ, ঠিক আছে। সো একটা হলো ফিজিক্যাল মেথড, আর একটা হলো কেমিক্যাল মেথড। এর আমরা কী করে ডিসাইড করব কোন মেথডে যাব, কী করে ডিসাইড করব? বেসিক্যালি বেসড অন নেচার অফ ইম্পিউরিটি অ্যান্ড দ্য ওর, বোথ। তাই যদি বলো ডিসিশন কিসে যাব, যে মেথডেই যাই না কেন ডিসিশন উইল বি বেসড অন নেচার অফ বোথ, ঠিক আছে। নাম্বার ওয়ান ইম্পিউরিটি, নাম্বার টু ওর, ঠিক আছে। এবার ফিজিক্যাল মেথড কি কি পড়ছে? ফার্স্টে হলো গ্র্যাভিটি সেপারেশন। তো এনসিইআরটিতে গ্র্যাভিটি সেপারেশনকে হাইড্রোলিক ওয়াশিং লেখা আছে। গ্র্যাভিটি সেপারেশন ক্যান বি নেমড অ্যাজ হাইড্রোলিক ওয়াশিং
যদি গ্র্যাভিটি সেপারেশনের জন্য জল ইউজ করো তাহলে হাইড্রোলিক হয়ে যাবে, বাট ওভারঅল জেনারেল টার্ম হলো গ্র্যাভিটি সেপারেশন, ঠিক আছে। তো গ্র্যাভিটি সেপারেশন কিসের উপরে হয়? বেসড অন density difference of ore and impurity. ঠিক আছে, গ্র্যাভিটি সেপারেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে হলো ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন। এটা বেসড অন কি হবে ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন? ম্যাগনেটিক প্রপার্টি অফ আইদার ওর অর ইম্পিউরিটি, জেনারেলি ওরেরই হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো ফ্রথ ফ্লয়েটেশন। ফ্রথ ফ্লয়েটেশন কি হয়? প্রেফারেন্সিয়াল ওয়েটিং of ore and impurity by oil and water, ঠিক আছে। এই তিনটে হলো ফিজিক্যাল মেথড। কেমিক্যাল মেথড একটাই আছে, জাস্ট এ সিঙ্গেল কেমিক্যাল মেথড, দ্যাট ইজ লিচিং। তো লিচিং কখন হয়? কোন কোন মেথড এর উপর ডিপেন্ডেন্ট? কিসের উপর ডিপেন্ডেন্ট লিচিং? ডিফারেন্স ইন কেমিক্যাল প্রপার্টিস, বেসিক্যালি ওর আর ইম্পিউরিটির ডিফারেন্স ইন কেমিক্যাল প্রপার্টি থাকতে হবে। তাহলে আমি কেমিক্যাল মেথড ইউজ করব। হলো ওকে না? ওকে, সো ফার্স্ট আমাদের কি আছে? গ্র্যাভিটি সেপারেশন। আচ্ছা, এটা ব্র্যাকেটে লিখে রাখো, হাইড্রোলিক ওয়াশিং ইফ ওয়াটার ইজ ইউজড। কারণ অনেক সময় তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, এনসিইআরটি হাইড্রোলিক ওয়াশিং লেখা আছে। ঠিক আছে, তো আমি একটু আঁকি।
ক্রাশড ওর, ওয়াটার, এগুলো হলো উডেন স্ট্রিপ, ঠিক আছে। ঠিক আছে, এগুলোকে বলে রিফেলস। এগুলো বুঝতে পারছো, জলের ইয়েটা বুঝতে পারছো। ঠিক আছে, খারাপ হয়নি খুব একটা। দেখো একটু ভালো করে এঁকে দিয়ে জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে, নাহলে বুঝতে অসুবিধা হবে, যাতে না হয় আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এইটা হলো রিফেল, হ্যাঁ এইটা বুঝতে পারছো। এগুলো নয় কিন্তু, যেগুলো ডার্কেন করা আছে সেগুলো কিন্তু রিফেল নয়, বুঝতে পেরেছো। শুধু এই সাদা পার্টটা রিফেল, শুধু সাদা পার্টটা যেটা ডার্কেন করা নেই সেটা হলো রিফেল। এটা পুরোটা আঁকো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। এঁকে নাও পুরোটা। দেখো বুঝতে হবে যখন, লিখতে তো হবেই, তো লিখেই নি। নাম্বার 1 হচ্ছিল পাউডার্ড ওর। এই যে পাউডার্ড ওর, পাউডার ওরে কী করছো তুমি, জল দিচ্ছ, ফোর্সে জল দিচ্ছ, তাহলে কি অ্যাজিটেশন হচ্ছে ওরটার সঙ্গে জলের। তো লিখতে পারি পাউডার্ড ওর ইজ অ্যাজিটেটেড উইথ ওয়াটার। পাউডার্ড ওর আমি কখন করলাম, ওই পালভারাইজেশন করলাম না কিছুক্ষণ আগে। agitated with water or washed with running stream of water. এখন যেটা দেখছো এটা বেসিক্যালি ওয়াশড উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার, রাইট। এখন যেটা দেখছো ইট ইজ বেসিক্যালি ওয়াশড উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার। ঠিক আছে, এখানে কি হচ্ছে, হেভি ওর পার্টিকেলস, heavy ore particles settle down and lighter particles মানে গ্যাং ক্লে স্যান্ড এগুলো যেগুলো আছে এটসেট্রা আর washed away। ঠিক আছে, আমি পুরোটাই আস্তে আস্তে করে তোমাদের বুঝিয়ে দেবো। তুমি দেখো কি হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এরপরে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ এইখানে, তো এই যে দুটো জিনিস কী করে করা হচ্ছে, আইদার অ্যাজিটেটেড উইথ ওয়াটার অর ওয়াশড উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার।
এখানে কি ওয়াশ উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার, এই যে প্রসেসটা, এটা এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ ওয়াশ উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার, এটাকে অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় উইল ফ্লে টেবিল। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় উইল ফ্লে টেবিল, ঠিক আছে। সো এখানে যে টেবিলটা থাকে এটা হলো টেবিলটা, ঠিক আছে। এই টেবিলটা কিসের থাকে তৈরি? উডেন স্ল্যান্টিং টেবিল। ঠিক আছে, উডেন স্ল্যান্টিং টেবিল। আর এখানে যেটা থাকে রিফেলস যেগুলোকে বলছে, এগুলো কিছু না কিছুর আগে বললাম, এগুলো উডেন স্ট্রিপস, তো লিখে দাও এখানে ব্র্যাকেটে উডেন স্ট্রিপস। তো এখান থেকে যখন জল যখন ওরটাকে নিয়ে আসবে উইথ ক্লে অ্যান্ড স্যান্ড এটসেট্রা এটসেট্রা, ওরটা কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। তো ওরটা কী হবে? এই উডেন স্ট্রিপে আটকে যাবে। এইটা হলো ওর, বুঝতে পেরেছো? এই কালোরগুলো হলো ওর, আর এটা দেখাতে পারলাম না, ঠিক আছে। আর গ্যাং পার্টিকেলগুলো কী হবে? ভাসবে। ওরা এই উপর থেকে যে জলটা যখন ভেসে ভেসে আসবে এখান থেকে উপর থেকে, তার সাথে চলে আসবে, বুঝতে পেরেছো? একটু একটু করে উঠবে আসবে, উঠবে আসবে। গ্যাং পার্টিকেল ফাইনালি কী হবে? এইখানে এসে পড়বে। তো এখানে এসে কী পড়ছে? এখানে এসে কী পড়ছে? ওয়াটার প্লাস গ্যাং হয়ে গেল। হলো ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আমরা করব হাইড্রোলিক ক্লাসিফায়ার। এটার মতনই আর একটা, যেটাতেও গ্র্যাভিটি সেপারেশনে ইউজ করা হয়। আমরা ওয়াশ উইথ রানিং স্ট্রিম অফ ওয়াটার যখন হলো তখন উইল ফ্লে টেবিল ইউজ করব। এবার যেটা ইউজ করব দ্যাট ইজ ফর অ্যাজিটেশন উইথ ওয়াটার। তো অ্যাজিটেশন উইথ ওয়াটারের সময় আমি ইউজ করব হাইড্রোলিক ক্লাসিফায়ার, ঠিক আছে। তো হাইড্রোলিক ক্লাসিফায়ার কীরকম দেখতে হয়?
এটা হলো হাইড্রোলিক ক্লাসিফায়ার। এখানে হাইড্রোলিক ক্লাসিফায়ারে কী করা হয় দেখো ভালো করে, আগে একে নিয়েও পরে একে নিয়ে আমি আঁকার টাইম দেবো। ওয়াটার প্রথমে এখানে জেটের মতো করে অ্যাজিটেট করা হয়। আগে উপরে কী করছি আমি, ওরটা ঢালছি উপর থেকে, আর নিচ থেকে কী করছি, ওয়াটারটাকে জেটের মতো করে এই ওরের ভেতর দিয়ে পুশ করছি, তাহলে কন্টিনিউয়াস অ্যাজিটেশন হচ্ছে। তার মানে এই ফার্স্ট পয়েন্টটা অ্যাজিটেটেড উইথ ওয়াটার, তাহলে আমি এখানে লিখতে পারি powdered ore is agitated with water। লেখা যায় তো ভাই? powdered ore is agitated with water, ঠিক আছে। ফার্স্ট হাইড্রোলিক ক্লাসিফায়ারে আচ্ছা, তাহলে কি হচ্ছে আলটিমেটলি, ওয়াটার তল দিয়ে যাচ্ছে, তল দিকে অ্যাজিটেশন হচ্ছে, ওর পার্টিকেল তো হেভি, ও কি করবে নিচে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ নিচে পুরো, এটা হলো ওর, আর এখান থেকে তাহলে কি পড়বে ওর, আর গ্যাংগুলো কি করবে এর মধ্যে ভাসবে উপরের দিকে, মাঝে মাঝে একটু এখানে যত চাপ পড়বে আস্তে আস্তে টুক 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 করে গ্যাংগুলো এখান থেকে পড়ে যাবে, তাহলে সেপারেট হয়ে গেল। বুঝতে পেরেছিস তো সবাই? দেখ সেপারেট হয়ে গেল। এই মেথড দিয়ে বেসিক্যালি দুটো ওর আমরা যেগুলো জানি সেগুলো তোমার মানে কি বলবো সেপারেশন করা হয়, কনসেন্ট্রেট করা হয়। একটা হলো টিনের জন্য, তো টিনের ওরের নাম হলো ক্যাসিটেরাইট SnO2, এটা করা হয়। অনেক সময় হেমাটাইটকেও করা হয়। হেমাটাইট কিসের ওর? আয়রনের ওর। তো হেমাটাইটের ওরটাকেও এই মেথডে করা হয় বাই গ্র্যাভিটি সেপারেশন মেথড। এই মেথড মধ্যে হাইড্রোলিক ক্লাসিফায়ার বলছি না, বাই গ্র্যাভিটি সেপারেশন মেথড। গ্র্যাভিটি সেপারেশন যদি করতে হয় তাহলে তুমি যে কোনো মেথডে এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ কস্ট ইউ ক্যান ইনকার অ্যান্ড হোয়াট কাইন্ড অফ মানি ইউ হ্যাভ, বেসিক্যালি নাথিং এলস। ঠিক আছে, তো বাই কোন মেথড? গ্র্যাভিটি সেপারেশন মেথড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পুরো গ্র্যাভিটি। আর ডিটেল লাগবে তো, এর থেকে বেশি ডিটেল? ঠিক আছে, ওকে। এবার আমাদের কি ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন। চলো ফার্স্টে তো ডায়াগ্রাম আঁকতে হবে।
মুভিং বেল্ট, এখানে একটা বেল্ট, এটা বেসিক্যালি বেল্ট, ঠিক আছে তো, বেল্ট ড্রিভেন, এগুলো অনেক জায়গা দিয়ে দেখে থাকবে, বেল্ট ড্রিভেন আর কিছু না। সো বেল্টে কী হয়, এখানে একটা হুইল থাকে, ঠিক আছে, এটা ঘুরছে, এটা ঘুরলে কী হবে, এটাও ঘুরবে। আচ্ছা, সাইকেলের মতো, বুঝতে পেরেছো তো? এগুলো হলো ইলেকট্রোম্যাগনেটস। ঠিক আছে, আচ্ছা এখানটা আমার একটু জায়গা লাগবে, আমি ভুল জায়গায় করে ফেলে, তোমরা এখানটা যদি করে থাকো মুছে দাও। ওকে, এইখানটাতে ওই একইভাবে আমরা ওরটাকে ফেলে দেবো। পাউডার ওর, ঠিক আছে, এই বেল্টের উপর দিয়ে ওর আসবে। এবার এগুলো ওর, ওর যদি ম্যাগনেটিক হয় তাহলে বেশিক্ষণ বেল্টের সাথে লেগে থাকবে, কারেক্ট, কারণ এখানে ম্যাগনেট শুরু হয়ে যাচ্ছে। ওর তাহলে কি করবে, পুরো ম্যাগনেটের সঙ্গে ঘুরবে, পুরো ম্যাগনেটের সঙ্গে ঘুরবে। এইখানে গিয়ে ওর আর ম্যাগনেটকে পাবে না, দেখো এই এরিয়ায় যাওয়ার পরে ওর কি আর ম্যাগনেটকে পাচ্ছে, পাচ্ছে না। আমি এখানে লাগিয়ে দেবো পট, আর এখানে আমার পট 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 করে ওর পড়বে, ঠিক আছে। আর বাকি যে ও যেগুলো ইম্পিউরিটি আছে, ধরো এগুলো ইম্পিউরিটি, এগুলো তো বেল্টের উপর দিয়ে যাবে, কিন্তু এর সাথে তো ম্যাগনেটের কোনো কানেকশান নেই, এ শুধু এখানে এরকমভাবে, মানে এই ফোর্সে, বুঝতে পেরেছো তো, এই ইনার্সিয়াতে আর কি, এখান থেকে কি হবে, থ্যাংক ইউ লাইট জ্বালানোর জন্য, এইখানটায় এসে পড়বে। এরা কি গ্যাং, তাহলে এটা গ্যাং, এটা ওর। এই হলো ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন। এবার এটা কখন হবে, যখন আইদার এনি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, আইদার দ্য ওর অর দ্য ইম্পিউরিটি ইজ ম্যাগনেটিক, ঠিক আছে। তো ফার্স্ট কেস হলো, ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো এটার ক্ষেত্রে আইদার ওর or impurity is magnetic. Either ore or impurity is magnetic. এটাতে জেনারেলি কি হয়, যেগুলো ফেরোম্যাগনেটিক ওর থাকে, ores are concentrated by this method. Ferromagnetic ores are concentrated by this method. ঠিক আছে, এক্সাম্পল ওলফ্রামাইট, ঠিক আছে, আয়রনের জন্য ইউজ করতে পারে, এটা ম্যাগনেটিক ওর। আর এটা কোথার থেকে সেপারেট করা হয়, দিস ইজ সেপারেটেড ফ্রম, ইজ সেপারেটেড ফ্রম, এটা জেনারেলি অ্যাসোসিয়েটেড থাকে ক্যাসিটেরাইটের সঙ্গে, separated from cassiterite. ক্যাসিটেরাইটের ফর্মুলা কিছুক্ষণ আগে বলেছি, বলো কি হবে ক্যাসিটেরাইটের ফর্মুলা, SnO2. So this is non-magnetic, this is magnetic, so লিখে রাখো, this is magnetic, this is non-magnetic. দুটোই ম্যাগনেটিক হলে কিন্তু হবে না, তাই জন্য আইদার লিখেছি। এই গেল তোমার ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন।
আচ্ছা দেখো, এবার আমরা যেটা করবো সেটা ফ্রথ ফ্লোটেশন প্রসেসটাকে বুঝি। তো ডায়াগ্রামটা তো এখানে একটা পাইপ দেওয়া যায়, পাইপ, ঠিক আছে। উপর দিয়ে এয়ার আসে, এয়ার কী করে আসে কন্টিনিউয়াস বেসিসে, আমি তো জোর করে উপর দিয়ে এয়ার, দেখো ফ্যানটাকে যদি উল্টো করে লাগিয়ে দাও তাহলে এয়ারটাকে ড্রয়িং করে নিচের দিকে ফেলছে, এই যে ফ্যানটা করছে এরকম। সো এটা ওইভাবে উল্টো করে লাগানো। আর এই ফ্যানের এখানটায় তুমি কি করছো, ওর আর অয়েল, ঠিক আছে, আমি লিখাবো, ওর আর অয়েল একসঙ্গে নিয়ে এই ফ্যানের এখানটা তুমি ফেলে দিচ্ছ। ফ্যান উপর দিয়ে হাওয়া আনছে, সাথে এই যে প্যাডেলটা আছে এটা কি করছে, এয়ারটাকে ড্র করছে, আর ওই যে ওরটা আছে আর অয়েলটা আছে ওটাকে পুরো হাওয়ার সঙ্গে পুরো অ্যাজিটেট করে দিচ্ছে, অ্যাজিটেট করে এই জায়গাটা ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি কী হচ্ছে, ওরের মধ্যে ইম্পিউরিটি আছে এবং ওর নিজেও আছে। ওর কি করছে, ওর অয়েলের সঙ্গে প্রেফারেন্সিয়ালি ওয়েটেড হয়ে উপরে বাবেল হয়ে চলে যাচ্ছে, আর গ্যাং নিচে পড়ে থাকছে, ঠিক আছে। এবার আমরা একটু ডিটেলে দেখব। সো ফার্স্টে হচ্ছে হলো, এটা কি মেথড, ফ্রথ ফ্লোটেশন। ইজ ইট এ ফিজিক্যাল মেথড আর এ কেমিক্যাল মেথড? ইজ এ ফিজিক্যাল মেথড। ঠিক আছে, আচ্ছা। এর মধ্যে যে তোমার প্রিন্সিপালটা আছে সেটা কি, প্রেফারেন্সিয়াল ওয়েটিং। এক্সকিউজ মি, of ore and impurity by frothing agent, ore and impurity by frothing agent. ফ্রথিং এজেন্ট মানে যে এই বাবেলটা ক্রিয়েট করছে। তো ফ্রথিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় হলো পাইন অয়েল, ঠিক আছে। অ্যান্ড মানে হতে পারে ওর ফ্রথিং এজেন্টের মধ্যে গিয়ে ওর উপরে চলে, যেটা জেনারেলি হয়। ফ্রথিং এজেন্টে কে যায়, প্রেফারেন্সিয়ালি ওয়েট করে ওর, ঠিক আছে। আর একটা কি, আর একটা হলো ওয়াটার, ওয়াটারের সাথে কে থাকে, গ্যাং, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করা হয় কি করে, এখানে এই যে পাল্প অফ ওর অ্যান্ড অয়েল যে জিনিসটা দিয়েছে এটা বেসিক্যালি কি করে দেখো, ওর দেয় প্লাস ফ্রথিং এজেন্ট দেয়, ফ্রথিং এজেন্টটা দেওয়া হয় কি এক্ষুনি বললাম, পাইন অয়েল, ঠিক আছে। তার সাথে আরও জিনিস দেয়, কালেক্টিং এজেন্ট, কালেক্টিং এজেন্ট দেয়। কালেক্টিং এজেন্ট কী দেয়, সোডিয়াম ইথাইল জ্যানথেট, ঠিক আছে, এটা দেয়। এবং তার সাথে মাঝে মাঝে কি হয়, ক্রেসল আর অ্যানিলিন অ্যাড করা হয়। কি অ্যাড করা হয়, ক্রেসল অ্যানিলিন। কেন অ্যাড করা হয়, এরা হলো স্টেবিলাইজিং এজেন্ট। এরা কি করে, স্টেবিলাইজ করে বাবেলগুলো, যখন ফেনাগুলো ওঠে ওটাকে স্টেবিলাইজ করে, স্টেবিলাইজিং এজেন্ট, ফ্রথ স্টেবিলাইজার্স। ঠিক আছে, দিজ আর ফ্রথ স্টেবিলাইজার্স, ক্রেসল আর অ্যানিলিন। হলো ফার্স্টে, তাহলে আমরা কি করছি, ওর ঢুকিয়ে দিচ্ছি, ফ্যান দিয়ে ঘোরাচ্ছি। আচ্ছা, এগুলো জেনারেলি কাদের জন্য ইউজ করা হয়, ফ্রথ ফ্লোটেশন, কোন ওর, সালফাইড ওরসদের জন্য ইউজ করা হয়। মাথায় রাখো, সালফাইড ওরসদের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এখানে যখন অ্যাজিটেট করা হয়, এই যে অ্যাজিটেট করলো যেই, তখন অয়েলগুলোকে কলয়েড সাইজ অফ পার্টিকেলে ডিসপোজ করে দেয় কে,
ফ্যান, প্রথমে কি অয়েল তো একটা লিকুইড যাচ্ছে, এবার ওটাকে ভেঙে দেয়, ফ্যানটা ভেঙে কলয়েড সাইজ পার্টিকেলে চলে আসে। কলয়েড সাইজ মানে কম সাইজ, খুবই কম, আমরা পড়বো কলয়েড সাইজ পার্টিকেলস। কে করছে? ফ্যান করছে, লিখে দিতে পারো এখানে। ফ্যান disposes oil into colloid size particles. Fan disposes oil into colloid size particles, ঠিক আছে? তারপরে কি হয়, কলয়েডের যে সারফেস এরিয়াটা রয়েছে, এই যে সারফেস এরিয়াটাতে কে স্টিক করে? ওর স্টিক্স টু সারফেস অফ অয়েল পার্টিকেলস। এবার কলয়েড হওয়াতে কি হয়েছে, সারফেস প্রচুর বেড়ে গেছে, প্রচুর ছোটো 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 গুড়ি 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 হয়ে গেছে, সারফেস প্রচুর বেড়ে গেছে। সারফেস বেড়ে গেলে মিনারেল এখন অনেক জায়গা পেয়েছে লেগে যাওয়ার। আচ্ছা, এবার কি হয়, এই যে তার মানে কি আছে, অয়েল প্লাস এখন ওর, অয়েল প্লাস ওর, এটাকে ঠেলছে কে নিচ থেকে? এয়ার বাবেল। বুঝতে পারছো এয়ার বাবেল কোথায় পাচ্ছ? ফ্যান দিচ্ছে, এয়ার বাবেল ঠেলছে, ঠেলাতে কি হচ্ছে, দে রাইজ আপ, ঠিক আছে, রাইজ আপ। to the surface, obviously rise up, so that is enough more than 4, rise up হয়ে গেল। এটা কি হলো, ওরের গল্প শেষ। আমার তো এখানে জায়গা নেই, নিচটা মুছে দিচ্ছি, অলরেডি লেখা হয়ে গেছে তোমাদের। নেক্সট হচ্ছে হলো ওয়াটার ওয়েটস। gang particles and they settle at bottom. ঠিক আছে, আচ্ছা এবার এত কিছু হওয়ার পরেও আর একটা জিনিস মাঝে মাঝে অ্যাড করতে হয়, মুছে দিচ্ছে এটা। That is depressants. Depressants কোথায় লাগে? Depressants basically কি কয়, certain type of particles they disallow certain type of particles from being a part of froth. দেখো এটা একটা এক্সাম্পল আছে এনসিইআরটিতে, আমি সেটাকেই নিচ্ছি। কনসেন্ট্রেশন অফ গ্যালেনা। গ্যালেনা কি? লেড সালফাইড। এবার এই লেড সালফাইডের মধ্যে কি থাকে? লেড সালফাইড হলো ওর, আর এটার মধ্যে ইম্পিউরিটি থাকে জিঙ্ক সালফাইড। ঠিক আছে, আমরা কি চাই, জিঙ্ক সালফাইডটাকে আলাদা করে রাখতে। আমরা উই ডোন্ট ওয়ান্ট আদার দ্যান দ্য ক্লেস তো নিচে চলে আসছে, বাট জিঙ্ক সালফাইড ইজ অলসো এ মেটালিক সালফাইড, এটারও চান্স আছে অয়েলের সঙ্গে উপরে উঠে যাওয়ার, আমরা সেটা চাই না। তখন কি করা হয়, NaCN অ্যাড করা হয়। NaCN কি করে, জিঙ্ক সালফাইডের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে Na2Zn, একটা কমপ্লেক্স ফর্মেশন হয়, ZnCN4, এটা তৈরি করে।
ঠিক আছে, প্লাস Na2S। ব্যালেন্স হয়ে গেছে। এটা যেটা তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? এই যে কমপ্লেক্সটা কোথায় লিখবো? আচ্ছা, দিস ইজ ডিপ্রেসেন্ট। হ্যাঁ, এই যে কমপ্লেক্সটা তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? অন দ্য সারফেস অফ দ্য ZNS। লিখে দিচ্ছি এখানে, complex is formed as layer on surface of ZNS। এটা হওয়াতে আর ZNS ফ্রথের মধ্যে মিক্স হয় না, ঠিক আছে, thus preventing ZNS from being part of froth। দেখো, ফ্রথের মধ্যে প্রেফারেন্সিয়াল ওয়েটিংয়ের যে গল্পটা, দিস ইজ নাথিং বাট ইউ ক্যান কল ইট কোহেশন অ্যান্ড অ্যাডেশন, আর কিছু না। লিকুইড লেগে যাওয়া। তো ZNS কিন্তু ওই অয়েলের সাথে লাগতে চায়, কিন্তু আমি যখনই Na2ZnCN4 এর লেয়ারটা ZNS এর উপরে বানিয়ে দিচ্ছি, তখন আর অয়েলের সাথে লাগতে চাইবে না, কারণ কি পুরো ডায়নামিক্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইট ইজ ZNS ইজ নো মোর লাইক PBS। এর আগে কি ছিল? ZNS অ্যান্ড PBS ওয়াজ সিমিলার কাইন্ড, তাই জন্য তারা দুজনেই অয়েলের সাথে লাগছিল। এবার ZNS এর উপরে যখন এই লেয়ারটা চলে আসছে, তখন আর সিমিলার নেই, তখন কিন্তু অয়েলের সাথে লাগার ওর চান্সেস কমে যাবে, ঠিক না? তো কে বেশি লাগবে অয়েলের সাথে? PBS উপরে উঠে যাবে, ZNS নিচেই থাকবে। বোঝা গেছে? সো দিস ইজ কল্ড ডিপ্রেসেন্ট। বলো না, এটা এর সঙ্গে রিয়াকশন করবে। Na2S হালকা, ওয়েটের একটা ব্যাপার আছে।